1815 সালে ব্রিটিশদের শাসনকালে ডক্টর আর্থার ক্যাম্বেলের তৈরি এই হিল স্টেশন। এই দার্জিলিং ছিল ব্রিটিশদের ছুটি কাটানোর জায়গা। স্বাধীনতার পরে বড়লোক বাঙালিদের জন্য বেড়াবার উইকেন্ড ডেস্টিনেশন। এখন আপামর বাঙালি একেবারে সস্তায় এবং সহজেই চলে আসতে পারে দার্জিলিংয়ে। আর আমি জীবনে প্রথমবার পা রাখলাম অঞ্জন দত্তর দেশে। নমস্কার, আমি উত্তর কলকাতার অরিত্র। মাছে ভাতে মধ্যবিত্ত বাঙালি আজ বাঙালিয়ানা ছেড়ে একটু পুরনো সাহেবিয়ানার ছোঁয়া পেতে পা রাখলাম বাঙালির দীপুদার শেষ গন্তব্যে। গ্রিন হুইসেল ট্রাভেলের নতুন এক এপিসোডে দেখে নিন ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিং, যেটা আমার আপনার তৃতীয় উইকেন্ড ঠিকানা, অর্থাৎ দীঘা এবং পুরীর পর বাঙালির শেষ ঠিকানা দার্জিলিং। এই ভিডিও থেকে জানতে পারবেন কিভাবে যাবেন তার সম্পূর্ণ ডিটেলস দেব। সঙ্গে থাকবে ট্রেনের টাইম টেবিল, আমি কোন হোটেলে উঠেছিলাম, হোটেল রুমের ভাড়া কত, হোটেলের রেস্টুরেন্টে ব্রেকফাস্ট থেকে ডিনার, কখন কি খেলাম এবং তার দাম, কোথায় কি দর্শনীয় জায়গা রয়েছে, অর্থাৎ দার্জিলিং এর ট্যুরিস্ট স্পটগুলো ঘুরিয়ে দেখাবো। 3 পয়েন্ট, 5 পয়েন্ট, 7 পয়েন্ট সাইট সিং কোনগুলোকে বলা হয় এবং গাড়ি কোথা থেকে পাবেন, সাথে ভাড়া কত লাগে এবং সেই জায়গার ইতিহাসের ব্যাপারেও ছোট্ট করে বলবো। কোন কোন ট্যুরিস্ট স্পটের এন্ট্রি ফি কত, কি কি দেখতে পাবেন ডিটেলে বলবো। এবং বহু বছর ধরে বহু সিনেমায় দেখা অতি পরিচিত ম্যাল রোড, সাথে অবজারভেটরি হিলে হারিয়ে যাওয়া। সুতরাং ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দার্জিলিং ট্যুর গাইড দেখে নিন। এই ভিডিও থেকে জানতে পারবেন 2 রাত্রি, 3 রাত্রি এবং 4 রাত্রি দার্জিলিংয়ে থেকে কোথায় কিভাবে ঘুরবেন। আর অবশ্যই এই ভিডিওটায় একটা লাইক করে দিন। প্রথমে বলবো কিভাবে দার্জিলিং যাবেন। আপনি যদি ফ্লাইটে যান তাহলে বাগডোগরা এয়ারপোর্টটা কাছে পড়ে, তারপর গাড়ি ভাড়া করে দার্জিলিং এ আপনার নির্দিষ্ট ডেস্টিনেশনে যেতে হবে। বাগডোগরা এয়ারপোর্ট থেকে কার্সিয়াং রোড ধরে গেলে দার্জিলিং ম্যাল পর্যন্ত দূরত্ব প্রায় 70 কিমি, 70 কিলোমিটার। আর যদি মিরিক হয়ে যান তাহলে দূরত্ব 85 কিমি, 85 কিলোমিটার। এছাড়া আপনি চাইলে বাসেও যেতে পারেন। যদি ট্রেনের টিকিট একদমই না পান তাহলে বাস হচ্ছে লাস্ট অপশন। মোবাইল থেকে রেড বাসের সাহায্যে অনেক প্রাইভেট সংস্থার বাস রয়েছে। আপনি আপনার শহর থেকে অনায়াসেই আপনার পছন্দ মতন সংস্থার বাস বুক করতে পারেন। প্রাইভেট বাসের ভাড়া 1200 থেকে 1800 টাকার মধ্যে। তার আবার অনেক ফেসিলিটি আছে। প্রাইভেট বাসের ভাড়া অনেকটাই বেশি থাকে, সেক্ষেত্রে আপনি সরকারি বাস বা এনবিএসটিসি বাসে করেও আসতে পারেন। সরকারি বাসের ভাড়া 450 টাকা থেকে শুরু। যদি এসি সরকারি বাস নেন তাহলে 1200 টাকা পর্যন্ত বাসের ভাড়া রয়েছে ধর্মতলা থেকে। তবে আপনাকে বাসে আসতে হলে শিলিগুড়ি বাস স্ট্যান্ডে নামতে হবে। তারপর শিলিগুড়ি থেকে আপনি গাড়ি ভাড়া করেও আসতে পারেন। আবার শিলিগুড়ি থেকে চাইলে কম খরচায় বাসে করেও আসতে পারেন দার্জিলিং। শিলিগুড়ি থেকে দার্জিলিং এর বাসের ভাড়া মাত্র 105 টাকা একজনের। ভবিষ্যতে বাস জার্নির ভিডিও অবশ্যই আনবো এই চ্যানেলে, তাই এই চ্যানেলের পাশে থাকুন। আর রয়েছে ভারতীয় রেলের পক্ষ থেকে রেলগাড়ি, যাতে করে বেশিরভাগ মানুষ আসা যাওয়া করে। এই ভিডিওতে বেস্ট রাতের ট্রেনগুলোর টাইম টেবিল দিলাম, দেখবেন। শিয়ালদা স্টেশন থেকে পাবেন রাতের 4টে ট্রেন, নামতে হবে এনজেপি অর্থাৎ নিউ জলপাইগুড়ি জাংশনে। রয়েছে উত্তরবঙ্গ এক্সপ্রেস, এছাড়া দার্জিলিং মেল রাত 10:15টায় ছাড়ে, পদাতিক এক্সপ্রেস রাত 11:20 ছাড়ে, আর হামসাফার এক্সপ্রেস এটা নতুন ট্রেন রাত 11:40 ছাড়ে, শুধুমাত্র শুক্রবার দিনকে, বাকিগুলো রোজ ছাড়ে। এছাড়া কলকাতা চিতপুর স্টেশন থেকে গরিব রথ আছে, রাত 10:15টায় ছাড়ে রবিবার আর বৃহস্পতিবার। আর হাওড়া থেকে প্রতিদিন ছাড়ে কামরূপ এক্সপ্রেস সন্ধ্যে 6:30টায়, তারপর পাহাড়িয়া এক্সপ্রেস রাত 10টায়, শুধুমাত্র শনিবার দিন। আমি শিয়ালদা স্টেশন থেকে সন্ধ্যে 7:40 উত্তরবঙ্গ এক্সপ্রেস ধরেছিলাম। আমার কাছে উত্তরবঙ্গ এক্সপ্রেসটাই পারফেক্ট ট্রেন এনজেপি যাওয়ার জন্য। টাইমিং এর দিক থেকে ট্রেনটা সামান্য লেটে ছিল। পরের দিন সকাল 6:35 নিউ জলপাইগুড়ি রেল স্টেশন পৌঁছলাম। আপনি চাইলে ঘন্টায় 10 টাকা ভাড়া দিয়ে এনজেপির এই এসি ওয়েটিং রুমে ফ্রেশ হতে পারেন। তারপর ধীরে সুস্থে স্টেশন থেকে বেরিয়ে আপনার যে গাড়ি বুক করা আছে
সেই গাড়িটা ধরবেন। এবারে বলি যে রিজার্ভ গাড়ি কিভাবে পাবেন। দেখুন, আপনি দার্জিলিংয়ে যেই হোটেলে থাকবেন, অর্থাৎ যেই হোটেলটা বুক করবেন, সেই হোটেলের মালিক বা ম্যানেজার আপনাকে গাড়ির ব্যবস্থা করে দেবে। আসা যাওয়া দুটোই একদম প্যাকেজের মধ্যেই থাকবে। সেক্ষেত্রে এনজেপি থেকে গাড়ি বুক করার ঝামেলাও থাকবে না আপনার। গাড়ি ভাড়া লাগে 2500 টাকা থেকে 4000 টাকার মধ্যে এক ট্রিপে, মানে শুধু যাওয়া। সেটা ডিপেন্ড করে আপনারা কতজন আছেন, ছোট গাড়ি নাকি বড় গাড়ি। এছাড়া কম খরচায় যেতে চাইলে আপনি এনজেপি থেকে অটো করে শিলিগুড়ি যেতে পারেন। তারপর শিলিগুড়ি বাস স্ট্যান্ড থেকে দার্জিলিংয়ের বাস ধরে 105 টাকা ভাড়া দিয়ে দার্জিলিং আসতে পারেন। প্রায় 3.5 বছর পর পা রাখলাম উত্তরবঙ্গে। আবার সেই শহুরে যানজটের রাস্তা ছেড়ে পাহাড়ি রাস্তা দিয়ে চলা, মেঘের মধ্যে মিশে যাওয়া, এক পাশে পাহাড় আরেক পাশে খাদ। এটুকুই তো চায় মধ্যবিত্ত বাঙালি। অফিসের টার্গেট, বসের মুখঝামটা, বিষাক্ত জীবন থেকে 2-3 দিনের জন্য নিজের ক্লান্তিকে দূর করে আবার সে ফিরে যাবে তার কাজে। সকাল 7:30টায় এনজেপি স্টেশন থেকে রওনা দিলাম দার্জিলিংয়ের উদ্দেশ্যে। 8:30টার দিকে পৌঁছলাম সেই জায়গায় যেখান থেকে বাঁদিকে চলে যাচ্ছে মিরিকের রাস্তা আর ডান দিকে কার্শিয়ং। যাওয়াটা সবসময় কার্শিয়ং রোড দিয়েই হয় আর ফেরাটা মিরিক হয়ে। পাহাড়ের রেখা দেখতে পেয়ে জোরে একটা স্বস্তির নিঃশ্বাস নিলাম। সময় তখন সকাল 8:55। আমাদের গাড়ির ড্রাইভার দাঁড় করালো ব্রেকফাস্ট করানোর জন্য মহেশ রেস্টুরেন্টে ঢুকে হাত মুখ ধুয়ে যে যার মতন খাবার অর্ডার দিল। সঙ্গে ছিল ওয়েলকাম গিফট। সেই উপহারটা হচ্ছে এই রেস্টুরেন্টের পেছন দিকে এই ভিউটা। পেছনে আছে একটি ছোট্ট বাগান আর দোলনা, আর আমাদের গ্রুপের ফটো সেশন চালু হয়ে গেল। সঙ্গে ইনিও আছেন। সকালের পেট পুজোটা করলাম। আমি নিয়েছিলাম আলুর পরোটা সঙ্গে দই। এই আইটেমের দাম 120 টাকা এক প্লেট। কেউ কেউ নিয়েছিল 1 প্লেট চিকেন মোমো, যার দাম 80 টাকা, 8 পিস দেয়। আর কেউ কেউ নিয়েছিল ম্যাগি। প্লেন ম্যাগির দাম 70 টাকা। আরও অনেক রকমের ম্যাগির আইটেম রয়েছে, যেমন ধরুন চিকেন ম্যাগি 130 টাকা, মিক্স ম্যাগি 150 টাকা। এছাড়া এখানে আপনি পাবেন চিকেন স্যান্ডউইচ 160 টাকা, ছোলা বাটুরা 120 টাকা, আর সবশেষে নিলাম ব্ল্যাক টি 1 কাপ 15 টাকা। বাইরের দৃশ্য উপভোগ করতে করতে সকালের পেট পুজো সেরে ফেললাম। আপনি যেই গাড়িতেই আসুন, আপনার গাড়ির ড্রাইভার পাহাড়ের কোলে তার মতন একটা ভালো রেস্টুরেন্ট বা ক্যাফের সামনে দাঁড়িয়ে আপনাকে ব্রেকফাস্ট করিয়ে দেবে। প্রায় 10টা নাগাদ আমরা চলেছি কার্শিয়ংয়ের দিকে, আর শুরু হয়ে গেল মেঘের দেশে প্রবেশ করা। হাত বাড়ালেই ঠান্ডা অনুভূতি। সময় তখন সকাল 10:15। গাড়ি দাঁড় করালো কার্শিয়াং ভিউ পয়েন্টে। কিন্তু যেহেতু আমি সেপ্টেম্বর মাসে গেছিলাম, তাই মেঘলা আকাশ, বর্ষার শেষ প্রান্তে, তাই কোনো ভিউ দেখতে পেলাম না। ইচ্ছে আছে ভবিষ্যতে একবার কার্শিয়ংয়ে এসে এক রাত থাকবো। কিছুক্ষণ সময় কাটিয়ে এগিয়ে চললাম আরো ওপরে। পৌঁছে গেলাম কার্শিয়ং স্টেশনে। ঠান্ডাটা আরো বেড়ে গেল। কখনো ডান দিকে কখনো বাঁ দিকে টয় ট্রেনের রেল লাইন চলেছে আমাদের সাথে। জীবনে প্রথমবার দার্জিলিং যাচ্ছি। এর আগে দার্জিলিংয়ের অফবিট গ্রামগুলোতে গেছিলাম, চটকপুর, দাওয়াইপানি, তাবাকশি। আপনি চাইলে সেই ভিডিওগুলো দেখতে পারেন এই চ্যানেল থেকে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে সেই ভিডিওর লিঙ্কগুলো দিয়েছি। বেলা 12:30 নাগাদ পৌঁছে গেলাম দার্জিলিং। প্রথমে আমরা যাচ্ছি আমাদের হোটেলে। আমরা ছিলাম দুরাত্রির জন্য, তাই আমাদের দুরাতের জন্য দার্জিলিংয়ে থাকার আস্তানা। ওয়েলকাম টু হোটেল কালিকা। এই হোটেলের সম্পূর্ণ তথ্য বলবো। রুমের ভাড়া কত, এখানে কখন কি খেলাম, খাবারের দাম কত, কি কি ফেসিলিটি পাবেন, তার সাথে হোটেলের একটি চমৎকার অ্যাম্বিয়েন্স। হোটেলে ঢুকেই বাঁদিকে রিসেপশন, পাশে একটা সুন্দর অ্যাকোরিয়াম। খুব সুন্দর সাজানো গোছানো দার্জিলিংয়ের একটি হোটেল। হোটেলটা 4 তলা, আমরা ছিলাম দোতলায়, অর্থাৎ ফার্স্ট ফ্লোরে। 3 তলায় আছে ডাইনিং হল, গ্রাউন্ড ফ্লোরেও আছে বেশ কয়েকটা রুম। কেমন গুহার মতন লাগছে, তাই না? করিডোরটাও সুন্দর। দেওয়াল জুড়ে খুব সুন্দর সুন্দর ফটো ফ্রেম দিয়ে সাজানো আছে।
ফার্স্ট ফ্লোরটাও এভাবে সাজানো। ফার্স্ট ফ্লোরে ঢুকে করিডোরটা দেখার পর চোখ ধাঁধিয়ে গেছিল। কি সুন্দর অ্যাম্বিয়েন্স! এরকম পরিবেশে ছবি তুলতেও মজা লাগে। বেশ কিছু সুন্দর সুন্দর প্রপস রয়েছে এই হোটেলে। চলুন প্রথমে আমার রুমটা দেখাই। আমি ছিলাম 7 নম্বর রুমে। এই হোটেলে দুরকম রুম রয়েছে। এই রুমটা সব থেকে বড় রুম। 2টো বেড আছে, 4 জন আরামসে থাকতে পারবে। এই বড় রুমটার ভাড়া 3,500 টাকা এক রাতের জন্য, তবে অফ সিজনে। আর পিক সিজন হলে এটা 4,200 টাকা হয়ে যায়। অর্থাৎ 4 জন থাকলে এক রাতের জন্য একজনের ভাড়া 850 টাকা থেকে 1,050 টাকা মতো। এটা শুধু এই বড় ঘরটার জন্য। ছোট ঘরও রয়েছে। আমাদের গ্রুপের বাকি লোকেরা সেই ঘরে ছিল। 3 জনের জন্য থাকার রুম। এই রুমের ভাড়া 2,000 টাকা থেকে স্টার্টিং। অফ সিজনের ক্ষেত্রে 2,500 টাকা পর্যন্ত রয়েছে। সেটা আপনাকে এই হোটেলে কন্ট্যাক্ট করেই জানতে হবে তার বর্তমান রুমের রেটটা কত, যদি এই হোটেলে থাকতে চান। এই হচ্ছে হোটেলের কার্ড। বুকিং করার জন্য উপরের নাম্বারটায় কন্ট্যাক্ট করতে বলেছে। আমার এই হোটেলে থাকার এক্সপিরিয়েন্স খুবই ভালো, আর ওদের সার্ভিস আমার খুবই ভালো লেগেছে। ও হ্যাঁ, এই হোটেলটা ফ্রি ওয়াইফাই রয়েছে। পাসওয়ার্ডটা ওরা বলে দেয়। আমার ঘরটা দেখুন। ঘরের অ্যাম্বিয়েন্সটা বেশ আরামদায়ক। একটা দারুণ সেন্টের গন্ধ পাচ্ছিলাম যখনই ঘরে ঢুকছিলাম। যা যা দরকার সবই রয়েছে। ফোনের চার্জের ব্যবস্থা রয়েছে, টিভি, গরম জল করার ইলেকট্রিক কেটেল, জলের গ্লাস, সুন্দর সুন্দর সোফা, একটা বড় আয়না, আলমারিও আছে, নিচে মাদুর পাতা। সারা বছর ঠান্ডা থাকে, তাই সিলিং ফ্যান নেই, আর মোটা একটা লেপ দিয়েছে। পাশে রয়েছে বাথরুম, গিজারের ব্যবস্থাও রয়েছে। দার্জিলিংয়ের মতন জায়গায় সারা বছর ঠান্ডা, তাই গিজার থাকতেই হবে, নইলে ঠান্ডায় মানুষ চান করাই ছেড়ে দেবে। আর বাকি সব ঠিকঠাকই আছে। এটা ছিল সব থেকে বড় রুম, যার ভাড়া বললাম 3,500 টাকা থেকে স্টার্টিং, সিজন অফ সিজন উভয় সময়। তবে খাওয়া দাওয়ার খরচাটা আলাদা। স্নান করে ফ্রেশ হয়ে আমরা দোতলায় চলে এলাম। ঘড়িতে বাজে দুপুর 1:45। এবারে বসে গেলাম দুপুরের আহার করতে। জীবনে প্রথমবার দার্জিলিংয়ের কোলে বসে লাঞ্চ করব। ভাত, পোস্তর বড়া, আলুর তরকারি, পাশে ছোট এক বালতি ডাল। তারপরে এলো আলু পটলের তরকারি। স্বাদটা জাস্ট অসাধারণ ছিল। আর তারপর রুই মাছের কারি, শেষে পাঁপড় আর চাটনি। এটা ছিল ফিশ থালি। এই ফিশ থালির দাম 1 প্লেট 200 টাকা। একেবারে ঘরোয়া খাবার। মনেই হয়নি যে বাড়ির বাইরে খাচ্ছি। শরীরে কোনো প্রবলেম হয়নি, আর পাহাড়ে হজমটাও তাড়াতাড়ি হয়ে যায়। দুপুরের পেট পুজো সেরে কিছুক্ষণের জন্য রেস্ট নিতে গেলাম রুমে। প্রায় 3:45 নাগাদ বেরিয়ে পড়লাম পায়ে হেঁটে দার্জিলিং দেখতে। সেই স্বপ্ন যেন আজ হাতের মুঠোয়। হোটেল থেকে বেরিয়ে উপরে উঠেই চোখ পড়ল সেন্ট অ্যান্ড্রিউস চার্চ। 1843 সালের নভেম্বর মাসে প্রতিষ্ঠিত হয় এই চার্চ। দার্জিলিংয়ের সব থেকে পুরনো চার্চ। সেই সময় স্কটিশদের প্রার্থনার জন্য তৈরি করা হয়েছিল। তবে বর্তমানে শুধুমাত্র রবিবার দিন সকাল 9টায় খোলা থাকে সাধারণ মানুষদের জন্য। ঠিক তার বিপরীতে আছে ভানু ভবন। এখানে অনেক কম দামে শীতের পোশাক পাওয়া যায়, যেখানে আমি সন্ধেবেলা আসব। এটা হচ্ছে ম্যালে যাওয়ার রাস্তা, আর এখানে রয়েছে সেলফি পয়েন্ট। সবাই ছবি তুলতে ব্যস্ত। তার পাশেই দেখতে পেলাম দেশবন্ধু ডিস্ট্রিক্ট লাইব্রেরি। এই লাইব্রেরিটা আগে একটি হোটেল ছিল, দি কার্লটন হাউস। সেলফি পয়েন্টের পাশে রয়েছে বিখ্যাত হেরিটেজ হোটেল, উইন্ডেমার হোটেল। 1841 সালে তৈরি করা হয়। বহু সিনেমার শুটিং হয়েছে এই হোটেলে। তারপরেই প্রবেশ করলাম ম্যালে, যেগুলো এতদিন টেলিভিশনের মাধ্যমে দেখেছি, সিনেমা বা ওয়েব সিরিজে দেখে এসছি, সেগুলো আর চোখের সামনে। ভাবতে একটু সময় লাগছে। ম্যালের একদম মাঝখানে আছে ভানু ভক্ত আচার্যর প্রতিক্রিয়া। ইনি হচ্ছেন একজন নেপালি কবি এবং লেখক, যার নামেই ভানু ভবন। এখানে আছে প্রচুর বসার জায়গা। তার ডান দিকে একটা রাস্তা চলে গেছে। সেই রাস্তা দিয়েই এখন যাচ্ছি দার্জিলিংয়ের মহাকাল মন্দির দেখতে। চৌরাস্তা ম্যাল থেকে উত্তর দিকে আছে সেই রাস্তা, যাকে বলা হয় অবজারভেটরি হিল। উপরে আছে মহাকাল টেম্পল।
দার্জিলিংয়ের একটি হিন্দু মন্দির ভগবান শিবকে উৎসর্গ করে তৈরি করা হয়েছে। এমন একটি ধর্মীয় স্থান যেখানে হিন্দু এবং বৌদ্ধ ধর্মের মিশ্রণ রয়েছে, অর্থাৎ হিন্দু এবং বৌদ্ধ ধর্মকে সম্মান জানিয়ে এই মন্দির। 1765 সালে লামা দর্জি রিনসিং এখানে একটি বৌদ্ধ মনাস্ট্রি তৈরি করেছিলেন, যার নাম ছিল দর্জিলিং। লেপচা এবং ভুটিয়ারা উপাসনা করে আসত। পরের দিকে গুর্খা আর্মির আক্রমণে সেই মনাস্ট্রি ধ্বংস হয়ে যায়। সময়ের সাথে সাথে পবিত্র স্থানটি সংখ্যাগরিষ্ঠ নেপালি সম্প্রদায়ের হিন্দুরা প্রতিনিধিত্ব করতে শুরু করে। কথায় আছে, সেই দর্জিলিং মনাস্ট্রি নাম থেকেই এই অঞ্চলের নাম দার্জিলিং বলা হয়। তারপর 1782 সালে তৈরি হয় এই মন্দির। এখানে প্রচুর বানর রয়েছে। এই স্থানে প্রচুর দেবদেবীর ছোট ছোট মন্দির রয়েছে। মন্দিরের পাশে ঘন জঙ্গল এবং পাইন গাছের সৌন্দর্য। আধ ঘন্টা সময় কাটিয়ে নিচে নেমে এলাম। তারপর পুরো অবজারভেটরি হিলের রাস্তা ধরে হেঁটে বেড়ালাম। আপনি কাঞ্চনজঙ্ঘা দেখেছেন? না না, পাহাড়ের চূড়ার কথা বলছি না, সত্যজিৎ রায়ের কাঞ্চনজঙ্ঘা। তারপর আরাধনা, কোয়েল মল্লিক পরমব্রতর হাইওয়ে, তারপর অঞ্জন দত্তর চলো লেটস গো। আজকে সবটাই যেন চোখের সামনে। আরো কত ওয়েব সিরিজে দেখেছি এই জায়গাগুলো। রাস্তাটা গিয়ে যেখানে শেষ হচ্ছে দেখতে পেলাম কিছু প্রতিক্রিয়া। ইনি হচ্ছেন তেনজিং নর্গের ভাইপো নাওয়াং গম্বু, যিনি মাউন্ট এভারেস্টে 2 বার উঠেছিলেন, যেটা প্রথম কেউ করেছিল। আর তেনজিং নর্গে হচ্ছে ওনার কাকা, যিনি প্রথম মাউন্ট এভারেস্ট চূড়ায় উঠেছিলেন। পাশে আরেকটা ঘরে দেখলাম মাস্টার মিত্র সেন থাপার প্রতিক্রিয়া। ইনি ছিলেন ভারতের হিমাচল প্রদেশের একজন নেপালি লোকগীতি সঙ্গীতের গায়ক এবং গীতিকার, পাশাপাশি একজন নাট্যকার এবং সমাজকর্মী। তারপর আবার চলে এলাম ম্যালে। সময় তখন বিকেল 5:30। ঘুরে বেড়ালাম ম্যাল চৌরাস্তা এবং নেহেরু রোডে। কত সিনেমায় দেখা সেই দোকানগুলো, কেমন যেন মনে হচ্ছে অনেকবার এসছি এখানে। বিখ্যাত দোকান অক্সফোর্ড বুক অ্যান্ড স্টেশনারি কোম্পানি, তার ওপরে চ্যালেট হোটেল। দার্জিলিং চৌরাস্তায় ওয়াইনের দোকান। 1890 সালে খোলা হাবিব মল্লিক অ্যান্ড সান্স, একটা কাশ্মীরি ফ্যামিলির দ্বারা চালিত একটা অ্যান্টিক দোকান। এই তিব্বত আর্টস দোকান থেকে আপনি চাইলে বিভিন্ন রকমের ডেকোরেশনের জিনিস কিনতে পারেন। মহিলাদের গয়নার জিনিস থেকে ঘর সাজানোর বিভিন্ন মূর্তি, এমনকি গায়ে দেওয়া শাল, উলের জিনিস ইত্যাদি। 1933 সালে প্রতিষ্ঠিত হওয়া একটি চায়ের দোকান গোল্ডেন টিপস। এটার প্রচুর ব্রাঞ্চ রয়েছে পশ্চিমবঙ্গে। তারপরেই প্রবেশ করলাম নেহেরু রোডে, যেখানে 2 পাশে রয়েছে প্রচুর দোকান। চায়ের দোকান থেকে শীতের পোশাকের দোকান, বিভিন্ন রকমের অ্যান্টিক বা হ্যান্ডিক্রাফটসের জিনিসের দোকান। তবে এখানে জিনিসের দাম একটু বেশি, তাই আপনাকে ভানু ভবনে নিয়ে যাব, যেখানে দাম একটু কম। চিনতে পারছেন? 1987 সালে প্রতিষ্ঠিত করেছেন ঠাকুর দাস প্রধান তেনার প্রথম স্টুডিও, দার্জিলিংয়ের বিখ্যাত দাস স্টুডিও। বর্তমানে একটি গ্যালারি, ভেতরে ছবি তোলা বারণ। 1900 সালে তৈরি হওয়া একটি চশমার দোকান পিসি ব্যানার্জি। আর সেই জায়গা যেখানে দাঁড়িয়ে ছবি তোলার জন্য পিক সিজনে লাইন পড়ে যায়। আর আমিও একটা ছবি রেখে দিলাম আমার অ্যালবামে। আপনি কতবার এসছেন এই দার্জিলিংয়ে কমেন্টে জানাবেন। আর আমার একটি ফেসবুক পেজ আছে এই গ্রিন হুইসেল ট্রাভেল চ্যানেলের ওপর। ফেসবুকে থাকলে আপনি অবশ্যই ফলো করবেন গ্রিন হুইসেল ট্রাভেল। নেহেরু রোডের শেষ প্রান্তে দেখতে পেলাম দার্জিলিং রেলওয়ে মুরাল পেন্টিং, ডিএইচআর অর্থাৎ দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। তেনজিং নর্গের মুরাল পেন্টিং, গোর্খা আর্মিদের মুরাল। তার পাশে রয়েছে দার্জিলিং টাউনের ম্যাপ। বিপরীতেই দেখতে পেলাম কেভেন্টার্স। সবাই মিলে ঠিক করলাম এখানেই বিকেলের টিফিনটা করব। সঙ্গে কেভেন্টার্সের রুপটপ থেকে দার্জিলিংয়ে প্রথমবার সূর্যাস্ত দেখা, এটাও একটা বড় পাওনা ছিল। প্রথমে আমরা 1 প্লেট চিকেন সসেজ ফ্রাইড নিলাম। এর দাম 170 টাকা, 9খানা দিয়েছিল।
পাশাপাশি নিলাম চিকেন চিজ বলস, যার দাম 150 টাকা 1 প্লেট। আর শেষে দার্জিলিং ব্ল্যাক টি, তবে এটার দাম 1 কাপ 90 টাকা। জাস্ট ভাবুন, খাওয়ার সময় মনে পড়ছিল উত্তর কলকাতার মানিকতলা চায়ের দোকানের 10 টাকার ভাঁড়ের চায়ের কথা। ওটাই বেস্ট। খেতে খেতে সন্ধে হয়ে গেল, ঘড়িতে বাজে 6:15। এখান থেকে বেরিয়ে ম্যাল রোড হয়ে এবারে চলে এলাম ভানু ভবনে। এটা একটা দার্জিলিং এর সরকারি অফিস, যেখানে কালচারাল প্রোগ্রাম, বিভিন্ন এক্সিবিশন হয়ে থাকে। আর এর বাইরে রয়েছে প্রচুর শীতের পোশাকের দোকান এবং কিছু ঘর সাজানোর জিনিস। কম দামে, এমনকি দরদাম করেও কেনা যায়। আমি এই সোয়েটারটা কিনলাম আমার জন্য 300 টাকা দিয়ে। এই জ্যাকেটটা আমি আমার বাবার জন্য কিনলাম, 1200 টাকা বলেছিল, কমিয়ে 800 টাকা করলাম। এই সোয়েটার বা কার্ডিগানটা মায়ের জন্য কিনলাম, 550 টাকা লাগলো। আর একটা মাথার টুপিও কিনলাম 120 টাকা দিয়ে। এই ম্যাগনেটটার দাম নিল 50 টাকা। সন্ধ্যে 7:30টার সময় চলে এলাম হোটেলে। রাতের বেলা হোটেলের ভেতরটা দেখতে আরো ঝলমলে লাগছিল। 1 ঘন্টা মতন রেস্ট নিলাম। 9টার সময় চলে এলাম ডিনার করতে। প্রথম দিন ডিনারে খেলাম রুটি এবং মাংস, একদম ঘরোয়া টেস্ট। গরম গরম মাংসের ঝোল সঙ্গে রুটি, আর জীবনে প্রথমবারের মতো রাতের দার্জিলিং উপভোগ করা। খাওয়া দাওয়ার পর এই করিডোরে একটু পায়চারি করছিলাম। আমাদের মাঝরাত 3টের সময় উঠতে হবে, 3:30টের সময় বেরিয়ে যাব টাইগার হিলের উদ্দেশ্যে। তাই প্রথম দিনের মতো দার্জিলিং থেকে শুভরাত্রি। 3টের সময় সবাই ঘুম থেকে উঠে দাঁত মেজে বেরিয়ে পড়লাম। গাড়িও চলে এলো আমাদেরকে টাইগার হিলে নিয়ে যাওয়ার জন্য। মাঝরাতে দার্জিলিং শহরের ওপর দিয়ে এগিয়ে চলেছি। আমাদের হোটেল থেকে টাইগার হিলের দূরত্ব প্রায় 12 কিলোমিটার, আর সময় লাগলো আধ ঘন্টা। এবারে শুনুন কিভাবে গাড়ি পাবেন, গাড়ির ভাড়া কত, রিজার্ভ করলে কত ভাড়া, শেয়ারে গেলে কত ভাড়া, তার সাথে দার্জিলিং এর সবকটা পয়েন্টের সাইট সিইং এবং যাবতীয় তথ্য বলবো। দার্জিলিং এর সাইট সিইং এর নিয়মটা হচ্ছে মূলত 3 পয়েন্ট, 5 পয়েন্ট, 7 পয়েন্ট সাইট সিইং অনুযায়ী হয়ে থাকে। প্রথমে 3 পয়েন্ট সাইট সিইং নিয়ে আলোচনা করছি। 3 পয়েন্ট সাইট সিইং এর মধ্যে পড়ছে টাইগার হিল, ঘুম মনাস্ট্রি আর বাতাসিয়া লুপ। চলুন বাকিটা ঘুরতে ঘুরতে ইনফরমেশন দেব। অন্ধকার পাহাড়ি রাস্তা দিয়ে উপরে যাওয়া। ভোর 4:40 নাগাদ টাইগার হিলে পৌঁছে আমরা খানিকটা হেঁটে ওপরে উঠলাম। তখন টেম্পারেচার ছিল 8-9 ডিগ্রি। সেপ্টেম্বর মাসেই ভোরবেলায় এত ঠান্ডা, মারাত্মক ঠান্ডা লাগছে। থাকতে না পেরে সবাই মিলে গরম গরম কফি খেলাম, 1 কাপ 25 টাকা। পাশে দেখলাম শীতের পোশাকের দোকানও রয়েছে। ঠান্ডায় উলের জিনিস কারোর প্রয়োজন হলে কিনতে পারেন। ধীরে ধীরে 5টা থেকে 5:30 বাজার সাথে সাথে অন্ধকার থেকে আলো বেরিয়ে এলো। সবাই ভিড় করেছে রেলিং এর ধারে। রেলিং থেকে নিচের দিকে তাকিয়ে দেখতে পেলাম গাড়ি পার্কিং এর জায়গা, যেখান থেকে আমরা হেঁটে ওপরে উঠলাম। সবাই গল্প করছে আর অপেক্ষা করছে যদি একটু হলেও কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। যেহেতু সেপ্টেম্বরে গেছি তাই মেঘলা আকাশ, বর্ষার শেষ প্রান্তে। আপনি চাইলে উপরে উঠেও ভিউ দেখতে পারেন। কথা দিচ্ছি ভবিষ্যতে আবারও আসবো অন্য কোনো মাসে, যখন পরিষ্কার আকাশ এবং কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। ঠান্ডায় কাঁপতে কাঁপতে ইচ্ছে করলো গরম গরম ম্যাগি খাই। 1 প্লেটের দাম 50 টাকা নিচ্ছে। ম্যাগি খেতে খেতে আবারও অপেক্ষা করছি কাঞ্চনদার। শেষ পাতে গরম গরম ভেজ মোমো, 1 পিস 10 টাকা। ভবিষ্যতে আবারও আসবার ইচ্ছেটাকে জাগিয়ে তুলে আমরা বেরিয়ে গেলাম টাইগার হিল থেকে। মাঝরাতে টাইগার হিল যাওয়ার সময় প্রাকৃতিক দৃশ্য দেখতে পাইনি, কিন্তু এখন ফেরার সময় দেখতে পেলাম। বেরোনোর সময় টাইগার হিলের জন্য এন্ট্রি ফি নিল, যাওয়ার সময় নেয় না, কারণ অন্ধকার থাকে বলে। তাই গাড়িতে যতজন থাকবে সবার ভাড়া কাউন্ট করবে। একজনের ভাড়া 20 টাকা। এটা হচ্ছে টাইগার হিলের এন্ট্রি ফি। এবারে আমরা চলেছি আমাদের পরের স্পটে। সকাল তখন 6:15। সকাল 6:30 নাগাদ চলে এলাম আমাদের পরের স্পটে। বর্তমানে প্রচলিত নাম ঘুম মনাস্ট্রি। এই মনাস্ট্রির আগের নাম ছিল ইগা চোয়েলিং। এটা একটা তিবেতান মনাস্ট্রি। সকপো শেরাব ঘ্যাটসো, ইনি ছিলেন একজন বিখ্যাত সন্ন্যাসী এবং জ্যোতিষী। তিনি 1850 সালে এই মনাস্ট্রি তৈরি করেন। ভেতরে রয়েছে বুদ্ধদেবের মূর্তি। এখানে বুদ্ধদেবের স্ট্যাচুটার নাম মৈত্রেয়া বুদ্ধা।
যাকে আবার বলা হয় ফিউচার বুদ্ধা। 15 ফিট উচ্চতা। দার্জিলিং এর একটি পুরনো মনাস্ট্রির মধ্যে পড়ে এই ঘুম মনাস্ট্রি। মনাস্ট্রির বাইরে দোকানপাট রয়েছে আর বাহারি ফুলের সজ্জা। এই মনাস্ট্রিতে ঢুকতে কোনো এন্ট্রি ফি লাগে না। মোটামুটি 15 থেকে 20 মিনিট এখানে ছিলাম। এবারে আমরা ঘুম মনাস্ট্রি থেকে বেরিয়ে পরের স্পটে যাব। সকাল 7:15 নাগাদ চলে এলাম দার্জিলিং এর মোস্ট ভিজিটিং প্লেস বাতাসিয়া লুপে। এখানে দুটো গেট আছে, দুটোর বাইরেই টিকিট কাউন্টার রয়েছে। একজনের ভাড়া 50 টাকা। আমি একসাথে 5 জনের টিকিট কেটেছিলাম, তাই 250 টাকা। বাতাসিয়া লুপে কি কি দেখার জিনিস রয়েছে দেখুন। প্রথম হচ্ছে একটা স্পাইরাল রেলওয়ে। দার্জিলিং শহর থেকে 5 কিলোমিটার উপরে আছে এই বাতাসিয়া লুপ। ব্রিটিশরা তৈরি করেছিল এই বাতাসিয়া লুপ এবং 1919 সাল থেকে চালু হয়েছিল। তারপর দেখতে পাবেন বাতাসিয়া লুপের একদম মাঝখানে রয়েছে ইন্ডিয়ান আর্মি থেকে যে সমস্ত গোর্খা সৈন্যরা শহীদ হয়েছিল তাদের স্মৃতিসৌধ রয়েছে, ওয়ার মেমোরিয়াল অব গোর্খা সোলজার্স। তাই এই জায়গার আরেক নাম গোর্খা ওয়ার মেমোরিয়াল। একজন গোর্খা সোলজারের স্ট্যাচু রয়েছে। 3 মিটারের ব্রোঞ্জের মনুমেন্ট রয়েছে স্মৃতিস্তম্ভ হিসেবে। 22শে মার্চ 1995 সালে ডিস্ট্রিক্ট সৈনিক বোর্ডের দ্বারা এই মেমোরিয়াল তৈরি করা হয়েছে। 3 নম্বর হচ্ছে এখানকার লোকাল মানুষেরা এখানকার পর্যটকদের জন্য হ্যান্ডিক্রাফটস এবং শীতের উলের কাপড় বিক্রি করে। 4 হচ্ছে এখান থেকে পর্যটকদের কাঞ্চনজঙ্ঘা দেখার একটা সুযোগ পাওয়া যায়। এখানে প্রচুর বাইনোকুলার রয়েছে। একজন 50 টাকা টিকিট কেটে সেই বাইনোকুলারে চোখ রেখে দূরের জিনিস দেখতে পারে, তবে আকাশ পরিষ্কার থাকলে তবেই দেখা যাবে। 5 হচ্ছে দার্জিলিং হিমালয়ান রেলওয়ে। একটি লুপের মধ্যে টয় ট্রেন চলে সার্কুলার রেল লাইনের মতো। একেবারে 360 ডিগ্রি টার্নে টয় ট্রেন চলাচল করে, তবে বছরে কিছু নির্দিষ্ট সময় টয় ট্রেন বন্ধ থাকে। 6 নম্বরে রয়েছে খুব সুন্দর বাগান, ইকো গার্ডেন। অর্গানিক ফার্মিং এবং প্লান্টেশন হয়ে থাকে এই বাতাসিয়া গার্ডেনে। নানা ধরনের ফুলের প্রজাতি রয়েছে এখানে, রডোডেনড্রন, সিলভার ফার্স ইত্যাদি। 7 নম্বরে আছে লোকাল ট্র্যাডিশনাল পোশাক পরে ছবি তোলা। বহু কাল ধরে চলে আসছে এখানে। মহিলা এবং পুরুষ দুজনের জন্যই পোশাকের ভাড়া 50 টাকা পার হেড। পোশাক পরে ছবি তোলা, রিল বানানো এসব এখানে রেগুলার হয়ে থাকে। পাশে রয়েছে দার্জিলিং সেলফি পয়েন্ট। ছবি তোলার জন্য লাইন পড়ে যায়। বাইরে বেরিয়ে 1 কাপ কফি খেলাম। ঘড়িতে বাজে সকাল 8টা। আমরা এবার চলে যাব আমাদের হোটেলে ব্রেকফাস্ট করতে। এবারে আপনাকে বলে দিই যে এই 3 পয়েন্ট সাইট সিইং কিভাবে করবেন এবং করতে কত খরচা লাগবে, অর্থাৎ টাইগার হিল, মনাস্ট্রি আর বাতাসিয়া লুপের জন্য। দেখুন, আপনি আপনার হোটেল থেকে গাড়ি চাইলেই পেয়ে যাবেন, তবে এটা মাথায় রাখবেন যে হোটেল থেকে গাড়ি বুক করলে এক্সট্রা সামান্য কমিশন হোটেল থেকে নেবে, যেটা প্যাকেজের মধ্যেই থাকবে। আপনাকে আর গাড়ি খুঁজতে হবে না। তবে চক বাজার ম্যালের একদম শেষে অনেক ট্যুরস অ্যান্ড ট্রাভেলসের গাড়ি পাওয়া যায়। আপনি চাইলে এখান থেকে গাড়ি রিজার্ভও করতে পারেন, আবার শেয়ার গাড়িতেও যেতে পারেন। এই 3 পয়েন্ট সাইট সিইং এর জন্য রিজার্ভ গাড়ির ভাড়া 1800 টাকা থেকে 2500 টাকার মতন। ডিপেন্ড করে বড় গাড়ি নাকি ছোট গাড়ি, কতজন প্যাসেঞ্জার যাবে এবং সিজন নাকি অফ সিজন। দার্জিলিং এ পিক সিজন হচ্ছে এপ্রিলের 15 তারিখ থেকে জুলাইয়ের 25 তারিখ পর্যন্ত। আর যদি শেয়ার গাড়িতে যান তাহলে মাত্র 300 টাকা একজনের ভাগে পড়বে। 3 পয়েন্ট সাইট সিইং এর সময় ভোর 4টে থেকে সকাল 8টা পর্যন্ত, যেগুলো এতক্ষণ দেখালাম, টাইগার হিল, মনাস্ট্রি আর বাতাসিয়া লুপ। ঘড়িতে বাজে সকাল 8টা। বাতাসিয়া লুপ দেখে আমরা চলেছি আমাদের হোটেলের দিকে। খুব খিদে পেয়ে গেছে। 8:30টার দিকে হোটেলে পৌঁছলাম। বলছি, এতক্ষণ ধরে যে ভিডিওটা দেখছেন ভালো লাগছে নিশ্চয়ই, তাহলে ভিডিওটাই প্লিজ একটা লাইক করে দিন। রুমে গিয়ে যে যার মতন গরম জলে স্নান করে নিলাম। ঠিক 9:15টার সময় চলে গেলাম 3 তলায় খাবার জায়গায় ব্রেকফাস্টের জন্য। দ্বিতীয় দিন ব্রেকফাস্ট করলাম একদম বাঙালি শাস্ত্র মতে লুচি আর আলুর তরকারি, যেটা আমার সব থেকে ফেভারিট, সঙ্গে একটা সেদ্ধ ডিম। আহা, সকালের পেট পুজো জমে গেছে। এই পুরি সবজির দাম 1 প্লেট 70 টাকা, তবে এক্সট্রা চাইলে ওরা দিয়ে দেয়। একটা ডিম সেদ্ধ 30 টাকা। আর কেউ কেউ নিয়েছিল পাউরুটি টোস্ট। 1 প্লেটে 4টে থাকে, 40 টাকা দাম। শেষে 1 কাপ লিকার চা, যার দাম 15 টাকা। এই সোফাতে বসে চাটা খেয়ে নিলাম।
তারপর ঠিক 10টার সময় গাড়ি চলে এলো আমাদেরকে নিয়ে যেতে অন্য জায়গাগুলো ঘুরে দেখার জন্য। এবারে আমরা যাব 7 পয়েন্ট সাইট সিং এ, আবার যাকে বলা হয় মিক্স পয়েন্ট সাইট সিং। এবারে একটা তথ্য দিই, একটা 5 পয়েন্ট সাইট সিং রয়েছে যেটা খুব একটা কেউ করে না, বিশেষ করে অফ সিজনে। যারা হানিমুনে আসে এবং যারা 3 রাত্রি 4 রাত্রির জন্য থাকে তারাই বেশিরভাগ 5 পয়েন্ট সাইট সিং করে। সেই 5 পয়েন্ট সাইট সিং এ পড়ছে জাপানিজ টেম্পল, পিস প্যাগোডা, আভা আর্ট গ্যালারি, ডালি মনাস্ট্রি, দীরহাম টেম্পল। এর সাথে আরো দুটো এক্সট্রা সাইট সিং করে রক গার্ডেন আর গঙ্গা মাইয়া পার্ক। এই সবকটা স্পটগুলো দার্জিলিং টাউন থেকে দক্ষিণ দিকে এবং অনেকটাই দূরে। একদিনে 5 পয়েন্ট এবং 7 পয়েন্ট সাইট সিং একসাথে সম্ভব হয় না, তাই আপনি যদি চান যে কোনো একটা চুজ করতে পারেন, আর নয়তো এক্সট্রা একদিন দার্জিলিং এ থেকে ঘুরতে পারেন। কিন্তু 3 পয়েন্ট সাইট সিংটা ফিক্সড, যেটা ভোরবেলার সাইট সিং ছিল টাইগার হিল থেকে বাতাসিয়া। 5 পয়েন্ট সাইট সিং এর ক্ষেত্রে ভাড়া 1500 টাকা থেকে 2500 টাকা। রিজার্ভ করলে ভাড়া কম বেশি হতেই থাকে, আর শেয়ার গাড়িতে গেলে 300 টাকা একজনের ভাগে। আমরা 7 পয়েন্ট সাইট সিং করছি। 7 পয়েন্ট সাইট সিং এ কি কি পড়ছে এবং গাড়ি ভাড়া কত সেটাও বলবো। চলুন কোথায় কোথায় ঘুরলাম সেটা আগে দেখে নিই। প্রথমে আমরা চলে এলাম জাপানিজ টেম্পলে। মনে আছে আমাদের কলকাতার একটা বৌদ্ধ মন্দিরের ভিডিও দিয়েছিলাম এই চ্যানেলে। কলকাতার রবীন্দ্র সরোবর লেকের পাশে নিপঞ্জন মায়োহাজি বৌদ্ধ মন্দির, সেই জাপানিজ টেম্পল এই দার্জিলিং এও রয়েছে। 1972 সালে নিচি দাৎসু ফুজি তৈরি করেছিলেন এই মন্দির। নিচি দাৎসু ফুজি ইনি হচ্ছে একজন বৌদ্ধ সন্ন্যাসী যিনি জাপান থেকে এসেছিলেন। ইনার ব্যাপারে একটি ভিডিও করা আছে যেটা কলকাতার রবীন্দ্র সরোবর লেকের পাশে জাপানিজ টেম্পলটা রয়েছে। এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে রয়েছে। জাপানিজ টেম্পল থেকে দেখা যাচ্ছে পিস প্যাগোডা। আসলে জাপানিজ টেম্পলের পাশেই অবস্থিত পিস প্যাগোডা, যাকে বাঙালিরা চেনে শান্তি স্তূপ হিসেবে, যেটা আমরা পুরীতে গেলে ধওলাগিরি পাহাড়েও দেখতে পাই। মূল বৈশিষ্ট্য হচ্ছে পৃথিবীর সকল জাতি এবং বিভিন্ন ধর্মের মানুষের জন্য যাতে সারা পৃথিবীতে শান্তির সন্ধানে ঐক্যবদ্ধ হতে পারে সকলে। নিচি দাৎসু ফুজি যিনি হচ্ছেন জাপান থেকে আসা একজন বৌদ্ধ সন্ন্যাসী, তার নির্দেশে এই পিস প্যাগোডা তৈরি করা হয়। এমনকি কলকাতার জাপানিজ টেম্পল যেটা রবীন্দ্র সরোবর লেকের পাশে রয়েছে নিপুঞ্জন মায়োহাজি বৌদ্ধ মন্দির, তার প্রতিষ্ঠাতাও ছিলেন এই নিচি দাৎসু ফুজি। এই পিস প্যাগোডা তৈরি করা হয় 1972 সালের নভেম্বর মাসের 3 তারিখে। পর্যটকেরা আসে, বেশ কিছুক্ষণ সময় কাটায়, ঘুরে বেড়ায় এবং বিভিন্ন পোজের ছবি তুলে স্মৃতি নিয়ে চলে যায় পরের ডেস্টিনেশনে। ঘড়িতে বাজে 11:15। আমরা চলেছি পরের স্পটে। জাপানিজ টেম্পল আর পিস প্যাগোডা দেখে এবারে চলেছি দার্জিলিং টাউনের উত্তর দিকে। ঠিক বেলা 11:15 নাগাদ পৌঁছে গেলাম আমাদের পরের স্পটে, দার্জিলিং এর চিড়িয়াখানা, যার পুরো নাম পদ্মাজা নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্ক। এর ভেতরেই আছে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট। 14ই আগস্ট 1958 সালে এই চিড়িয়াখানা প্রতিষ্ঠিত হয়। সেই সময় নাম দেওয়া হয় হিমালয়ান জুওলজিক্যাল পার্ক। 1972 সালের জানুয়ারি মাসে একটা আন্ডারস্ট্যান্ডিং এ আসা হয় যে এই চিড়িয়াখানার মেনটেনেন্স খরচা ভারতের সরকার এবং পশ্চিমবঙ্গ সরকার দুজনকেই দেখতে হবে। 1975 সালে তখনকার প্রধানমন্ত্রী শ্রীমতী ইন্দিরা গান্ধী এই পার্কটার নাম রাখেন পদ্মাজা নাইডু হিমালয়ান জুওলজিক্যাল পার্ক। সেই সময়কার পশ্চিমবঙ্গের রাজ্য শ্রীমতী পদ্মাজা নাইডু তিনি মারা যাওয়ার পর এই পার্কের নাম তেনার স্মৃতি হিসেবে রাখা হয়। সপ্তাহে বৃহস্পতিবার দিন বন্ধ থাকে এই চিড়িয়াখানা, বাকি 6 দিন খোলা। সকাল 8:30টায় খোলে এবং বিকেল 4:30টার সময় বন্ধ হয়ে যায়। এই চিড়িয়াখানায় ঢোকার এন্ট্রি ফি একজনের 110 টাকা। এই 110 টাকার মধ্যে আপনি ঘুরে দেখতে পারেন জুওলজিক্যাল পার্ক, যেখানে পাখি থেকে মাছ, বিভিন্ন হরিণ, ওয়াইল্ড অ্যানিমেলস, বানর দেখতে পাবেন। জুয়ের পাশাপাশি দেখতে পারবেন হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট, পাশেই রয়েছে তাদের মিউজিয়াম এবং তার সাথে বেঙ্গল ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম, এটাও ঘুরে দেখতে পারবেন। সবকটাই 110 টাকার মধ্যে ইনক্লুডেড। ফোনের ক্যামেরার জন্য কোনো আলাদা টাকা লাগে না। 6 বছরের নিচে বাচ্চার জন্য কোনো টিকিট লাগবে না। হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট 1954 সালের নভেম্বর মাসে
তখনকার ভারতের প্রধানমন্ত্রী পণ্ডিত জওহরলাল নেহেরু প্রতিষ্ঠিত করেন এই ইনস্টিটিউট। পৃথিবীর সবথেকে প্রিমিয়ার মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট। যাদেরকে স্মরণ করে এই ইনস্টিটিউট তৈরি করা, তাদের প্রতিক্রিয়া রয়েছে এখানে। মাউন্ট এভারেস্টে প্রথম পা রাখা দুই ব্যক্তি, তেনজিং নরগে শেরপা এবং স্যার এডমান্ড হিলারি। এইচএমআই কে বলা হয় মক্কা অব ইন্ডিয়ান মাউন্টেনিয়ারিং। পাশাপাশি এখানে একটি মিউজিয়াম রয়েছে। এইচএমআই থেকে একটু উপরে উঠে মিউজিয়ামটা দেখতে হবে। মিউজিয়ামে যাওয়ার পথে একটা দুর্গা মন্দির পেলাম। মিউজিয়ামের ভেতরে ছবি তোলা কঠোরভাবে বারণ। ভেতরে রয়েছে কিভাবে মাউন্টেন ক্লাইম্বিং করা হয়, তার বিভিন্ন ইকুইপমেন্টস ব্যবহার করা এবং পৃথিবীর নাম করা মাউন্টেন ক্লাইম্বারদের জামা কাপড় সংরক্ষণ করা আছে। কে কি ব্যবহার করত ভেতরে প্রিজার্ভ করা আছে। এর বাইরে কিছু খাবারের স্টল রয়েছে, বসার জায়গা আছে। বেঙ্গল ন্যাচারাল হিস্ট্রি মিউজিয়াম, এর ভেতরেও কঠোরভাবে ছবি তোলা বারণ। এটা প্রতিষ্ঠিত হয়েছে 1903 সালে। এই মিউজিয়ামে সংরক্ষণ করা আছে প্রায় 3000 রকমের পাখির চামড়া, প্রচুর পোকামাকড় যেমন বাটারফ্লাই, মথ, ড্রাগন ফ্লাই এদের নমুনা, মাছ, সাপ, বিভিন্ন ম্যামেলস, নানা রকমের জীবজন্তুর স্পেসিমেন, তাদের চামড়া এবং মুখোশ সংরক্ষণ করা আছে এর ভেতরে। যদিও এখানে অনেক কিছুই নেই, তবুও অনেক কিছুই দেখলাম। তখন ঘড়িতে বাজে দুপুর 1:50। আমরা চলেছি পরের স্পটে। যাওয়ার সময় কিছু দার্জিলিং এর হেরিটেজ দেখতে দেখতে গেলাম, যেমন এই সেন্ট জোসেফ স্কুল, নর্থ পয়েন্ট। নিশ্চয়ই মনে পড়ছে বাংলা হিন্দি সিনেমার শুটিং হয়েছে এই স্কুলে। আপনি কটা সিনেমার নাম জানেন কমেন্টে লিখুন তো। এই হচ্ছে পরের স্পট, তেনজিং রক। কিন্তু আমরা এখানে নামিনি। 1953 সালে প্রথম মাউন্ট এভারেস্ট ক্লাইম্বার স্যার এডমান্ড হিলারি এবং তেনজিং নরগে, সেই তেনজিং নরগের নাম অনুসারে এই স্পটের নামকরণ তেনজিং রক। এখানে 100 টাকা ভাড়া দিয়ে রক ক্লাইম্বিং করতে পারেন। এরপর রাস্তায় চলতে চলতে চোখে পড়ল রয় ভিল্লা, যেখানে ভগিনী নিবেদিতা শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বর্তমানে রামকৃষ্ণ মিশনের আন্ডারে ভগিনী নিবেদিতার কলকাতার বাড়ির একটি বিস্তারিত তথ্য দিয়ে ভিডিও করা আছে এই চ্যানেলে, চাইলে দেখতে পারেন। ঠিক 2টোর সময় পৌঁছে গেলাম আমাদের শেষ স্পটে, রঙ্গিত টি গার্ডেন। এটা দার্জিলিং এর চা বাগান। চা বাগানের মধ্যে দিয়েই হেঁটে বেড়ানো, নিজের ফটোগ্রাফি স্কিলকে জাগিয়ে তোলা, বিভিন্ন নাম না জানা ফুলের দেখা। এখানেও চাইলে লোকাল পোশাক পরে ছবি তুলতে পারেন। একজনের জন্য ভাড়া 50 টাকা। দার্জিলিং লোকাল মানুষদের কাছে এটাও একটা দারুণ ব্যবসা। পোশাকগুলো কেচে কুচে আয়রন করে পরিষ্কার করে রাখা আর প্রতিদিন পর্যটকদের পরিয়ে 50 টাকা করে ইনকাম করা। পাশে খোলা আকাশের নিচে দাঁড়িয়ে চারিদিকটা দেখা। অক্টোবর থেকে জুন পর্যন্ত সেই সবুজ চা বাগানের দৃশ্য দেখতে পাবেন। এই রঙ্গিত চা বাগানের এলাকার নাম চিত্রে বাজার। এখানে প্রচুর চায়ের স্টল রয়েছে, 1 নাম্বার 2 নাম্বার করে অনেকগুলো স্টল। আমরা এই 11 নম্বর স্টল থেকে মোমো খেলাম। এখানে মোমোর টেস্টটা জাস্ট দারুণ ছিল। এবারে রঙ্গিত টি গার্ডেন থেকে আমরা চলে যাচ্ছি হোটেলে। আমাদের সবকটা সাইট সিইং হয়ে গেছে। এবারে আপনাকে বলে দিই 7 পয়েন্ট সাইট সিইং কি কি রয়েছে এবং গাড়ির খরচা। আমরা 7 পয়েন্ট সাইট সিইং এ কি কি দেখলাম: জাপানিজ টেম্পল, পিস প্যাগোডা, জুলজিক্যাল পার্ক, তার ভেতরে হিমালয়ান মাউন্টেনিয়ারিং ইনস্টিটিউট, তেনজিং রক, রঙ্গিত টি গার্ডেন। 5টা হলো, আর বাকি 2টো বন্ধ ছিল, যেগুলো হচ্ছে রোপওয়ে এবং সেলফ হেল্প তিবেতান রিফিউজি সেন্টার। এই 7 পয়েন্ট সাইট সিইং এর খরচা রিজার্ভ গাড়ি করলে 2200 টাকা থেকে 3500 টাকা পর্যন্ত, কম বেশি হতেই পারে। সিজন অফ সিজনের ব্যাপার তো রয়েছে। আর শেয়ার গাড়ি করলে 300 টাকা জন প্রতি। বাকিটা আপনাকে এখানে এসেই কথা বলতে হবে বা হোটেল থেকে প্যাকেজের মধ্যে বুক করতে পারেন, তাহলে আর ঝামেলা থাকবে না। এছাড়া দার্জিলিং থেকে আরেকটা সাইট সিইং ট্যুর করতে পারেন, যেটা একটু পরে বলবো। আগে চলুন হোটেলে গিয়ে দুপুরের খাবারটা খেয়ে নিই। পাহাড়ে এলেই ঘুরতে ঘুরতে খিদে পেয়ে যায়। এটা হচ্ছে রান্নাঘর, যেখান থেকে এত ভালো ভালো খাবার রান্না করে আমাদের খাওয়াচ্ছে। দুপুরে খেলাম ভাত, ডাল, আলুর তরকারি, আর আজকে দিয়েছিল আলু পোস্ত, আমার ফেভারিট, আর সঙ্গে রুই মাছ। মাছটা খুব একটা ঝাল দেয় না। আজকের ফিশ থালির প্লেটের দামও 200 টাকা। তার মধ্যে যতবার ইচ্ছে ভাত, ডাল, পোস্ত নেওয়া যায়, আর শেষে পাঁপড়, চাটনি। সেই মাঝরাতে উঠে টাইগার হিল দেখতে গেছিলাম, তাই থাকতে না পেরে দুপুরে খেয়ে দিয়ে 1 ঘন্টার জন্য ঘুমিয়ে পড়লাম। বিকেল 5:30টায় উঠে বেরিয়ে পড়লাম একা, আবারও দার্জিলিং মল, নেহেরু রোড ঘুরতে। আজকেই শেষ, কালকে চলে যাব।
ও হ্যাঁ, এবারে বলে দিই, যদি আপনি 3 রাত্রি অথবা 4 রাত্রির ট্যুর প্ল্যান করেন এই দার্জিলিংয়ে, তাহলে আরেকটা সাইডে গাড়ি বুক করে ঘুরে আসতে পারেন। তার মধ্যে পড়ছে মোস্ট ভিজিটিং স্পট লামাহাটা ইকো ট্যুরিজম পার্ক, যার ভেতরে পাইন গাছ রয়েছে, সাথে গুম্বাদারা ভিউ পয়েন্ট এবং তাগদা তিনচুলে গ্রামের পর্যটন জায়গাগুলো। তার মধ্যে চা বাগান আছে, কবরস্থান, মনাস্ট্রি ইত্যাদি। এই সম্পূর্ণ ট্যুরিস্ট স্পটগুলোর একটা আলাদা ভিডিও রয়েছে আমার এই চ্যানেলে। ডেসক্রিপশন বক্সে লিংক রয়েছে। এর জন্য আপনাকে দার্জিলিং টাউন থেকে গাড়ি রিজার্ভ করতে হবে। তার ভাড়া পড়বে 3000 থেকে 4000 টাকার মধ্যে। চকবাজার থেকেও গাড়ি বুক করতে পারেন, আবার আপনার হোটেল থেকেও বুক করতে পারেন। শেষ দিনের সন্ধেটা ম্যালে বসে কফি কাপে চুমুক দিতে দিতে সময় কাটালাম, সঙ্গে দার্জিলিং এর বিখ্যাত মোমো। একবার কিছুক্ষণের জন্য গেছিলাম অবজারভেটরি হিলটা দেখতে, কুয়াশায় ঢেকে গেছে। রাত 9টা নাগাদ ডিনার করতে ওপরে গেলাম। আজকে রাতে অন্যরকম কিছু খাবো, ফ্রাইড রাইস, চিলি চিকেন। আহা, ভেজ ফ্রাইড রাইসের দাম এক প্লেট 120 টাকা, তবে আমরা শেয়ার করে খেয়েছি। আর চিলি চিকেন এক প্লেটে 8 পিস দেয়, দাম 200 টাকা, এটাও আমরা ভাগ করে খেয়েছি। খাওয়া দাওয়ার পর আবারও সেই করিডোরে গেলাম, পাইচারি করছিলাম। কালকেই চলে যেতে হবে, সেই কথা ভেবে মনটা একটু ভারী হয়ে গেল। পরের দিন সকাল 7টা নাগাদ উঠলাম, দেখলাম ঝিরঝির করে বৃষ্টি পড়ছে। কি মিষ্টি একটা ওয়েদার, ইচ্ছে করছিল থেকে যাই আরো কয়েকদিন। স্নান করে ব্রেকফাস্টটা সেরে নিলাম হোটেল থেকেই, চাটনি দিয়ে আলুর পরোটা আর সঙ্গে মিষ্টি। এখানে আলুর পরোটার দাম 100 টাকা, 2 পিস দেয়, সঙ্গে ব্ল্যাক টি। সময় হয়ে গেছে, শুধু দার্জিলিং এর শহর নয়, এবারে এই হোটেলটা ছেড়েও বেরিয়ে যেতে হবে। আপনার এই হোটেলটা কেমন লাগলো একটু কমেন্ট করে জানাবেন। আপনিও যদি এর আগে এই হোটেলে থেকে থাকেন সেটাও জানাবেন। সময় তখন সকাল 10টা, আমাদের ট্রেন আছে রাত 7:45 দার্জিলিং মেল। তাই আমরা মিরিক ঘুরে তারপর এনজেপি যাব, যদিও সবাই তাই করে। দার্জিলিং এ যাওয়ার সময় কার্শিয়াং হয়ে যায় আর ফেরার সময় মিরিক হয়ে। এই রাস্তাতেই পড়বে দার্জিলিং এর একটি পাইন জঙ্গলের গ্রাম, যার নাম লেপচা জগৎ। প্রায় 7000 ফুট উচ্চতায় এই পাহাড়ি গ্রাম। বর্তমানে এখানে পর্যটকদের জন্য ইকো ট্যুরিজম পাইন ভিউ পয়েন্ট করে দিয়েছে। এখানে ঢুকতে এখন এন্ট্রি ফি লাগে 20 টাকা একজনের। এই হচ্ছে টিকিট কাউন্টার। যেহেতু আমি বর্ষাকালে গেছিলাম তাই বেশি ভেতরে ঢোকা বারণ ছিল। এই পাইনের জঙ্গলে কত বাংলা সিনেমা শুটিং হয়েছে, বিশেষ করে বাংলা ওয়েব সিরিজের। কত রহস্যময় মার্ডার মিস্ট্রি। অনেকের কাছে এই পাইন বন ভৌতিক লাগে, আবার অনেকের কাছে প্রকৃতি হলো তার আসল প্রেম। তবে এই পাইন বন যে কোনো মানুষের শ্বাস প্রশ্বাসকে বাড়িয়ে তোলে, মনে দুঃখ কষ্ট দূর করে। একধারে রয়েছে একটা হ্যাঙ্গিং ব্রিজ, ঝুলন্ত সেতু, মূলত ছবি তোলার জন্য। প্রায় আধ ঘন্টা মতন কাটিয়ে নিচে নেমে এলাম। রাস্তার ধারে কিছু খাবারের দোকান, 10 টাকা দিয়ে 1 কাপ চা খেলাম। সময় তখন বেলা 12টা। আমরা এগিয়ে চলেছি নেপাল সীমানা ভিউ পয়েন্টের দিকে। দার্জিলিং জেলার একটি মোস্ট ভিজিটেড ট্যুরিস্ট স্পটের মধ্যে পড়ে, ইন্ডিয়া নেপাল বর্ডার। কিন্তু ওই যে সেপ্টেম্বর মাস, তাই মেঘলা আকাশ। জানেন কি, একটি কবরস্থানের ওপর নেপাল সীমানা ভিউ পয়েন্ট। সীমানা ভিউ পয়েন্ট থেকে একটু এগিয়ে দেখতে পেলাম একটা ছোট্ট বাজার বসেছে, লাল রঙের মূলো। এটা হচ্ছে শসা। এত বড় শসা প্রথমবার দেখলাম। এই পাহাড়ি অঞ্চলেই পাওয়া যায়। এগুলো লঙ্কা, রেড চিলি। আবারও এগিয়ে চললাম। পরের গন্তব্য চা বাগান। আপার মিরিক অঞ্চলের গোপালধারা টি এস্টেট। অনেকটা জায়গা জুড়ে এই চা বাগান। দার্জিলিং জেলার মিরিক অঞ্চলের একটি চা বাগান। 1881 সালে এই অঞ্চলের একজন ব্যক্তি, যার নাম ছিল গোপাল, তিনি এই জমির মালিক ছিলেন এবং এই চারপাশে বেশ ছোট ছোট জলধারার স্রোত ছিল। সেই গোপাল এবং জলধারার নাম থেকে এই চা বাগানের নাম গোপালধারা। রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে কত বাহারি ফুলের দেখা। গোপালধারা থেকে এবারে চলেছি মিরিকের পথে। ঘড়িতে বাজে দুপুর 2:30। দার্জিলিং জেলা যেখানেই আসা হয় প্রতিবার মিরিক হয়ে ফেরা হয়, তাই মিরিক লেক হচ্ছে খুব কমন একটা জায়গা। হয়তো সবারই এখানে আসা হয়েছে, কিন্তু কোনোদিন ভেতরে ঢুকিনি, বোটিংও করিনি। এখানে ঘোরাতে চললে ভাড়া লাগে 200 থেকে 300 টাকা। ভেতরে ঢুকতে গেলে এন্ট্রি ফি 20 টাকা। আমরা এই রেস্টুরেন্ট থেকে দুপুরে লাঞ্চটা করতে ঢুকলাম। ভ্রমণের শেষে আমার আরেক পাহাড়ি প্রিয় খাবার খেলাম, চিকেন থুপকা। 100 টাকা দাম। এই খাবারের কোনো রিভিউ হয় না, যতবার খাই ততবার মন ভরে যায়।
শেষমেশ আমরা মিরিক থেকে বেরিয়ে গেলাম বিকেল 3:30 নাগাদ। এবারের মতো দার্জিলিংকে বিদায় জানিয়ে আমরা ট্রেন ধরে পরের দিন বাড়ি ফিরলাম। শেষ কিছু কথা বলার আগে আপনাকে এনজেপি থেকে কলকাতার রাতের কিছু ভালো ট্রেনের টাইম টেবিল দিলাম। উত্তরবঙ্গ এনজেপি থেকে ছাড়ে বিকেল 5:40-এ, দার্জিলিং মেল রাত 7:45, পদাতিক রাত 8:30, হামসাফার এক্সপ্রেস এটা নতুন ট্রেন, শুধুমাত্র শনিবার দিন ধরতে পারবেন। রাত 9:15-টায় এনজেপি থেকে ছাড়ে। এই 4টে ট্রেন শিয়ালদা যায়। আরো 3টে ট্রেন আছে যেগুলো হাওড়ায় যায়। দেখুন, কামরূপ এক্সপ্রেস, পাহাড়িয়া এক্সপ্রেস আর সরাইঘাট এক্সপ্রেস। পাহাড়িয়া এক্সপ্রেসটা শুধুমাত্র শুক্রবার দিন পাবেন। জীবনে প্রথমবার দার্জিলিং গিয়ে আমার তো দারুণ লেগেছে। আপনার কতবার অভিজ্ঞতা আছে নাকি আপনিও একবারও যাননি? বাঙালির দীপুদা, দীঘা, পুরী, দার্জিলিং, আজকে আমার সম্পূর্ণ হলো এই দীপুদা দর্শন। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা ধৈর্য ধরে দেখার জন্য। ভালো লাগলে এই চ্যানেলের পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে এই চ্যানেলের ভিডিও দেখতে থাকুন। আপনি সাবধানে সুস্থভাবে ঘুরতে থাকুন। আমি অরিত্র এখনকার মতন বিদায়। দেখা হবে নতুন এক জায়গার ভিডিও নিয়ে। টাটা।